আপনি বিয়ে করেননি? হাসালেন ম্যাডাম। আমার মতো একটা অপরাধীর জীবনের সঙ্গে কোন মেয়ে তার জীবন জড়াতে চাইবে বলুন তো? হ্যাঁ দেখুন, এরকম নয় যে আমাদের অপরাধ জগতের কোনো মেয়ের সঙ্গে কখনো আমার বিয়ের সুযোগ ঘটেনি, তো আমি চাইনি। ওই যে শিক্ষা তো ছিল পেটে, ভালো ফ্যামিলির ছিলে, এই সবকিছু মিলেমিশে। আর আমার কাছে মেয়েদের সম্পর্কে ধারণাটাই চিরকাল ছিল মেয়েরা হয় ঈশ্বরের মতো পবিত্র। আর আমি যে জগতে বাস করি সেখান থেকে কোনো ভদ্র ফ্যামিলি মেয়ের সঙ্গে আমার তো ইন্টারাকশন সম্ভবই না। তারপর বেশ কিছুদিন কেটে গেল, আমি কাজের সূত্রে কলকাতায় এসে পড়লাম। এখানে থাকতে থাকতে এখানকার ভাষা, এখানকার কালচার সবই রপ্ত করলাম। এখন কি রিপেন্ট করছেন? রিপেন্ট? না ম্যাডাম, রিপেন্ট করে কি করব? মাকে সব থেকে বেশি একদিন হঠাৎ করে, জানেন তো, আমার মা অপরাধী হিসাবে আমাকে, মানে আমার একটা ছবি পেপারে দেখতে পায়, মোস্ট ওয়ান্টেড। তারপর থেকে উনি আর আমার মুখদর্শন করতে চান না। অবশ্য তাতে কোনো অসুবিধা নেই, মানে এখন আর আমার বাড়িতে অর্থ নিয়ে কোনো সমস্যা নেই। আমার ভাই বোন সবাই আজকে এস্টাবলিশড, একজন প্রফেসর, একজন ডক্টর, কেউ উকিল। তাই অর্থ নিয়ে আর কোনো সমস্যা নেই। তারা আসলে অপরাধীকে ক্ষমা করতে পারেন, শুধু এই অপরাধীর যে অর্থে তারা আজকে এস্টাবলিশ হয়েছে সেটাকে ক্ষমা করে দিচ্ছে। আমার কোনো আক্ষেপ। প্লিজ আপনি কিন্তু ভাববেন না এই কথাগুলো আমি বলে কোনো রকম সিম্প্যাথি অর্জন করতে চাইছি, একদমই নয়। আমার কোনো রকম সিম্প্যাথির দরকার নেই ম্যাডাম। আর দেখুন, এই কথাগুলো আমি আপনাকে ছাড়া কোর্টে গিয়েও বলবো না, আমি এটা আপনাকে আগেই বলেছি। তাই আমার জীবনে নতুন করে কিছু পাওয়ার নেই, বেঁচে থাকার কোনো আকাঙ্ক্ষা নেই। হ্যাঁ, এমন কেউ নেইও যার জন্য আমি মিথ্যে কথা বলতে পারবো না ম্যাডাম, বাট হ্যাঁ, একটু আগে অবধিও আমার মনে হতো আর কি, মানে কদিন আগে অবধি হচ্ছে আমার জীবনে বোধহয় এমন কেউ আছে যার জন্য আমি বাঁচতে চাই। কিন্তু সেটার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমি সবচেয়ে বেশি লজ্জিত ম্যাডাম। বুঝতে পারিনি আসলে। আর সত্যিই তো আমারই বোঝা উচিত ছিল, দরকার ছিল। আমি খুব ভেতর থেকে লজ্জিত এই পুরো বিষয়টার জন্য ম্যাডাম। বিশ্বাস করুন, সবটা এরকম ভাবে হয়ে গিয়েছে আর আপনার ব্যবহারে, আপনার সমস্ত কিছুতে আমি এতটাই আপ্লুত হয়ে গিয়েছিলাম যে কোনটা রিয়েল গুলিয়ে ফেলেছিলাম। তাই যখন থেকে সবটা বুঝতে পারলাম, সবটা ক্লিয়ার হলো আমার কাছে, আরো বেশি করে লজ্জিত ম্যাডাম। এই লজ্জা থেকে মুক্তির উপায় একটাই, মৃত্যু। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য ফাঁসিটা হয়েছে। তবে একটা কথা আমি আপনাকে অবশ্যই বলবো, আমি আপনার কাছে ঋণী ম্যাডাম, সারা জীবনের জন্য। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাকে হয়তো আজই কোর্টে প্রডিউস করা হবে। আমি চাই এই কেসটার যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক। ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হলে ভালো হয়। আমিও ঠিক তাই চাই ম্যাডাম। আমিও চাই আমার ফাঁসির সাজাটা যেন খুব তাড়াতাড়ি মঞ্জুর হয়। তাহলে আমার যদি যাবজ্জীবন হয় না, একটা মুশকিল হবে। মুশকিল হচ্ছে, দেখুন, আমার যদি ফাঁসি না হয়, যাবজ্জীবন হয়, তাতে আমার কোনো লাভ নেই। কারণ আপনার সঙ্গে মেশার পর ওই অপরাধ জগতে আমি আর ফিরতে পারবো না ম্যাডাম। আর আমাদের যা সামাজিক স্ট্রাকচার,
তাতে ওই অপরাধ জগতে আমি যদি না ফিরি, তাহলে এতদিন আমি যাদের সাথে কাজ করেছি তারা আমাকে বাঁচতে দেবে না। আমি হলাম না ঘাড়কা না ঘাটকা। তাই আমার জন্য সব থেকে ভালো এবং আমার মুক্তির উপায় একটাই, হাসি। একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম, মাকে খুব দেখতে ইচ্ছা করে। মাকে অনেকদিন দেখিনি। আমার মা বাঙালি, বাবা ওখানকার। আমি যদি আপনাকে সব ঠিকানা ঠিকানা দিয়ে দিই, মাকে একবার নিয়ে আসবেন, একবার দেখা করতে চাই। কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। মৃত্যুর আগে এটাই আমার শেষ ইচ্ছে ম্যাডাম। আগে থেকে এত কিছু বলছেন কেন? আগে বিচার তো হোক। আপনার কি মনে হয় যে আমার অন্য কোনো বিচার হতে পারে? আমার মনে হয় কিছুই এসে যায় না। বিচারকের উপর নির্ভর করছে তিনি কেসটা ঠিক কিভাবে সাজাবেন। আমি কিন্তু কোর্টে গিয়ে কোনো কথা বলবো না, আমার নিজের ব্যাপারে ব্যক্তিগত কোনো কথা বলবো না, কারণ আমি চাই না আমার কোনো কথায় দুর্বল হয়ে আমার। আপনি না বললে যে উনি জানবেন না এমনটা তো নয়। আপনার ইচ্ছের ওপর কিচ্ছু ডিপেন্ড করে নেই। লেটস সি, দেখা যাক কি হয়। ঠিক আছে, আজ তাহলে আমাকে উঠতে হবে। চলে যাবেন? আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। সবকিছু কি আগে থেকে বলা যায়? হতেও তো পারে। আপনি আমাকে জেলে দেখতে আসবেন ম্যাডাম? না না ম্যাডাম, এটা আপনাকে মানায় না। এনিওয়ে, আমার কাছে আর সময় নেই, বেরোতে হবে। অনেক কাজ আছে আমার। আই আন্ডারস্ট্যান্ড। আসছি। থ্যাংক ইউ। দেখুন, পুরো কেসটাই আমি সামলাবো। আমাদের সংবিধানে তো সেই অধিকার আছে যে কেউ কারোর হয়ে অ্যাডভোকেসি করতেই পারে আর নিজের কথাও বলতে পারে। ওকে ম্যাডাম, কিন্তু আপনি আমার কাছে কেন এলেন আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না। আপনি আমার সঙ্গে একটু থাকবেন, আমাকে গাইড করে দেবেন, কিন্তু প্রেজেন্ট আমি করব। ওকে ম্যাডাম, আপনি যদি তাই চান তাহলে তাই হবে। আপনাকে এঙ্গেজ করার জন্য আপনার ফিজ রিলেটেড কোনো কিছুতেই কোনো ত্রুটি থাকবে না। আপনি বোধহয় ভাবছেন যে আমি এমন কোনো কথা বলে ফেলবো যাতে করে ওই অপরাধীর কেসটা লঘু হয়ে যায়। দেখুন, এইরকম একজন অপরাধীর কেস লঘু হয়ে যাক, সেটা আমি কিছুতেই হতে দেব না। আপনি বোধহয় আরো ভাবছেন যে আপনি বললে বোধহয় কেসটা আরো স্ট্রং হবে, কিন্তু ওই পয়েন্টগুলোই আপনি যদি আমাকে বলে দেন তাহলে কিন্তু আমি আরো গুছিয়ে বলতে পারতাম। আপনি কিন্তু সেটা ভেবে দেখতে পারেন। আসলে আপনি আমাকে এতগুলো টাকা দেবেন, অথচ আপনি হয়তো বুঝতে পারেননি, আমি কিন্তু অঙ্কুশ ভাটিয়ার বিপক্ষে কথা বলার জন্য আপনার এখানে বলতে আসিনি। তাহলে আপনি আপনি কি অঙ্কুশ ভাটিয়ার পক্ষে কথা বলবেন নাকি? ঠিক সেই কারণে আমি নিজে আপনার কাছে বলতে এসেছি। মানে মানেটা কি খুব কঠিন? তা তো নয়। আপনি কি সত্যিই বুঝতে পারছেন না মানেটা ঠিক কি? দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আপনি লোকটাকে ধরলেন, তাকে সারেন্ডার করালেন, আবার আপনি তার হয়ে ফাইট করবেন? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না কিছু। ওকে ধরে না দিলে ও বাঁচতে পারতো না, ওকে মরে যেতে হতো। ওর জন্য ভালো কিছুদিন পুলিশের শেল্টারে থাকুক, জেলের ভেতরে থাকুক। বাই দিস টাইম আমরা ওর থেকে বাকিদের ইনফরমেশন কালেক্ট করে তাদের স্ট্রেস করার চেষ্টা করব। মোস্ট ইম্পর্টেন্টলি
এই কেসটা আমি যেভাবে বলতে পারবো অন্য কেউ সেভাবে বলতে পারবে না। দেখুন ম্যাডাম, ডাক্তার আর উকিলের কাছে না কোনো কথাই লুকোতে নেই, আপনি নিশ্চয়ই জানেন। দেখুন, আপনি খুবই ট্রান্সপারেন্ট, আপনার সম্পর্কে আমি অনেক কথাই শুনেছি, আপনি আমার দেশের গর্ব। কিন্তু একটা কথা জিজ্ঞেস না করে পারছি না, এই লোকটি কি আপনার আত্মীয়? হ্যাঁ, Good